শেষ পর্যায়ে ঈদের ছুটি, সুখস্মৃতি নিয়ে কাজের তাগিদে লঞ্চে নাগরিক জীবনে ফিরছেন কর্মজীবীরা। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। আমাদের তো কাজকর্ম আছে, এই জন্য আমাদের আশা লাগছে, আমরা আসতাম না, আর 2-1 দিন বাড়ি থাকতে। সড়ক পথে নেই যান এবং যাত্রী চাপ। ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগ করছেন এনসিপির বেশিরভাগ নেতারা। শিগগিরই নতুন কর্মপরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নামার ঘোষণা। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ দেখা দেখি হয় না এক দলের সাথে আরেক দলের নেতৃবৃন্দের। তো এই যে একটা ট্যাবু ছিল, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আজ ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী সহ 3 দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে 2 বছরের জন্য। পরবর্তী সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত, বলছে ব্যবসায়ী অর্থনীতিবিদরা। বন্ধ হতে পারে কিছু কারখানা। বিকল্প বাজারের বিষয়টি সবসময়ই ছিল, এখন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। ট্যারিফের ভিতরে কিভাবে আমরা নেগোশিয়েট করতে পারি সেই জিনিসগুলোর কিন্তু এখন না উদ্যোগ গ্রহণ করে কোনো সুযোগ নেই। জুলাই আন্দোলনে সৌদি আরবে গ্রেফতার হওয়া 12 প্রবাসীর 10 জন ফিরলেন দেশে। দূতাবাস থেকে যোগাযোগের ঘাটতি খুব ছাড়ল তারা। হাসপাতালে কাতরাচ্ছে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ 6 বছরের আবিদা। আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসীদের নৃশংসতার শিকার অবুঝ শিশুটি। কক্সবাজারে ৮৪ পর্যায়ে লবণের দর কেজি প্রতি 3 টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 17 গুণ বেশি দামে। সিন্ডিকেটকে দোষারোপ। 1 মণ লবণের দাম 200 টাকাও পাইতেছি না। গত রাখে দিয়েছি, সারতে পারছি না, লবণের দাম একটু কম। 1 কেজি লবণের দাম 3 টাকা 3.5 টাকা করে পড়ছে। তা আমরা কীভাবে এখানে চাষবাস করবো? গাজার 3 স্কুলে চালানো ইসরায়েলি হামলায় 33 ফিলিস্তিনির প্রাণহানি। নিহতদের তালিকায় 18 জনের শিশু। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, সংবাদের শিরোনামে শুরুতেই জানিয়েছি ঈদের ছুটি প্রায় শেষের দিকে। এরই মধ্যে ছুটি শেষ করে বিভিন্নভাবে সড়ক পথে এবং অন্যান্যভাবে আসতে শুরু করেছে মানুষ শহরের দিকে। সড়ক পথের চিত্রটা একটু আমরা জেনে নিতে চাই। গাবতলীর বাস টার্মিনাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। একটু জানাবেন বাস টার্মিনালে মানুষের ভিড় কেমন দেখছেন, আর নগরবাসী কি ঢাকায় ফেরা আদৌ শুরু করেছে কিনা, কেমন চিত্র দেখছেন? সকাল থেকে কিন্তু গাবতলী বাস স্ট্যান্ডে আমরা ছিলাম এবং গাবতলী বাস স্ট্যান্ডে আসলে যারা যেমনটি গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখন কিন্তু ফেরার যাত্রীরা বেশি, যাওয়ার যাত্রী কম। আমরা এরকমও দেখেছি মাত্র 2 থেকে 3 জন যাত্রী নিয়ে গোটা একটি বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, এরকমও দেখেছি। অর্থাৎ যাওয়ার যাত্রী সংখ্যা খুবই কম। যারা হয়তো ব্যক্তিগত কারণে কোনো কারণে যাননি ঈদের ছুটিতে বা ছুটি পাননি কোনো কারণে, তারা কিন্তু এখন ঢাকা ছাড়ছেন। অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন, অনেকের সঙ্গে কথা হলো, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। অর্থাৎ ছুটিটা এখনও তারা উপভোগ করতে চান, পুরো ছুটিটা। যেহেতু লম্বা ছুটি এবার বেশ কিছুদিন হাতে তারা পেয়েছেন, ফলে পুরো সময়টাই তারা আসলে কাজে লাগাতে চান। এরকম মানুষই আসলে এখন ঢাকা ছাড়ছেন মূলত। তবে ফিরছেন অনেক বেশি, কারণ মূল আসলে 2 তারিখ থেকেই ঢাকায় ফেরার সংখ্যা বাড়ছে, ঢাকায় ফেরার মানুষের সংখ্যা বাড়ছে এবং আজ এবং আগামীকাল এই 2 দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আসলে ঢাকায় ফিরবেন। যেমনটি গণপরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকায় ফেরার যাত্রীদের মূল যেই চাপ, সেটি কিন্তু মূলত ভোরের দিকে ছিল এবং এর পরে আসলে দুপুরের পরে আরও বেশ কিছু সংখ্যক বাস কিন্তু যাত্রীদেরকে নিয়ে ঢাকায় ফিরবে। এবং তবে এখন পর্যন্ত বাস টার্মিনাল মোটামুটি ফাঁকাই দেখেছি আমরা সকাল থেকে। আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরও যাত্রীর চাপ বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে।
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে নগর ছেড়ে যাওয়া মানুষজন। শুক্রবার ভোরে সদরঘাটে ছিল শ্রমজীবীদের ঢল। ঘাট সংশ্লিষ্টদের ধারণা, আগামীকাল ঢাকায় ফিরতে পারে সর্বোচ্চ সংখ্যক মানুষ। আর ফিরে আসাদের মাঝে এখনও কাটেনি ঈদের রেশ। জীবিকার তাগিদে প্রিয়জনকে রেখে আবারও ইট পাথরের রাজধানীতে ফিরছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষরা। শুক্রবার ভোর থেকেই সদরঘাটে একের পর এক লঞ্চে কাজের তাগিদে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। কিছু লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই ঢাকায় ফেরত মানুষরা জানালেন স্বাচ্ছন্দ্যেই করতে পেরেছেন এবার যাতায়াত। জানান প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টকর, কিন্তু জীবিকার তাগিদেই ফেরা। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে। তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা। না, মোটামুটি যেভাবে জ্যাম মনে করছেন এরকম হয় না, মোটামুটি স্বাভাবিক চলে আসি, কোনো অসুবিধা হয়নি। না, আমাদের তো কাজকর্ম আছে, এই জন্য আমাদের আশা লাগছে, হয়তো আমরা আসতাম না, আর 2-1 দিন থাকতাম। 2-3 দিনের ঈদ এইভাবে আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। ছুটি যে কদিন পাইছে ওই কদিনই রয়েছি আমরা বাড়িতে। বৃহস্পতিবার রাত থেকেই সদরঘাটে বাড়ছে লঞ্চের চাপ। ধারণা, শনিবার থেকে কয়েক গুণ বাড়বে মানুষের ভিড়। বন্ধ সামনে আরো 2-3 দিন আছে, তো শুক্র শনিবার থেকে ভিড় হইতে পারে। এবার একটু যাত্রীর চাপ ভালো মনে হইতেছে, অন্য বারে তো নেই। এবার যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে, উন্নয়ন হয়েছে, প্রতি লঞ্চের ভালো ব্যবস্থা আছে। সব কিছু ঊর্ধ্বতম কর্মকর্তারা দেখা আমাদের সার্ভে দিচ্ছে, সব কিছুর জন্য খুব সুন্দর পরিস্থিতিতে আমরা চলতেছি। ঢাকায় ফেরত মানুষজন বলছেন ঈদে কাটানো স্মৃতি আঁকড়ে ধরেই পার করবেন বাকিটা সময়। গুনছেন ঈদুল আজহা আসার দিনক্ষণ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তবে ব্যতিক্রম দলের প্রধান নাহিদ ইসলাম। ঢাকায় বাসিন্দা হওয়ায় ঈদ ছিল রাজধানীতেই, কিন্তু দেখা যায়নি কোনো প্রচারণায়। দলের অন্য নেতারা জানিয়েছেন ঈদের পরে নতুন কর্মপরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নামবে এনসিপি। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। অন্যবার থেকে এবারের ঈদ ছিল কিছুটা ভিন্ন। গত বছরও যারা ছিলেন সাধারণ শিক্ষার্থী, 24-এর গণ অভ্যুত্থানের পর তারা এখন তরুণদের রাজনৈতিক দলের নেতা। জাতীয় নাগরিক পার্টির নেতারা যে যা নিজ গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করছেন। স্থানীয় মানুষের সাথে ঈদগাহে পড়েছেন ঈদের নামাজ। ঈদ পরবর্তী সময়েও চালিয়েছেন গণসংযোগ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায়, আর হান্নান মাসুদ ঈদের ছুটি কাটিয়েছেন নোয়াখালীতে। সার্জিস আলমের কাছে জানতে চাওয়া হয় কেমন কাটলো এবারের ঈদ, কি ভিন্নতা ছিল এবার। আওয়ামী লীগকে দেশের এবং দেশের বাইরের কিছু এজেন্সি, কিছু দেশ কিংবা কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করে দিত, সেভাবে ধর্মীয় মূল্যবোধ এমনকি ঈদের কালচারগুলোকেও মডিফাই করা হতো। আমরা মনে করি যে এবারের যে ঈদ, এই ঈদের সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে যে কেউ আপনাকে কোনো ন্যারেটিভ সেট করে দিবে না। এনসিপির মাঠে রাজনীতি নিয়েও কথা বলেন নেতারা। উপজেলা পর্যায়ে সামনে কমিটি গঠন হবে দলের পার্টির, তো সেই জায়গা থেকে তাদেরকে যারা সংগঠিত, যারা দক্ষ সংগঠক, তাদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে আলাদা সময় নিয়ে বসা। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ দেখা দেখি হয় না এক দলের সাথে আরেক দলের নেতৃবৃন্দের। তো এই যে একটা ট্যাবু ছিল, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। অনেক দেখবেন সমস্যা, মনোমালিন্য ওই এক টেবিলে বসে গল্পের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এই পারস্পরিক যে শ্রদ্ধাবোধের জায়গাটা, এটা যত দ্রুত তৈরি হবে তত দ্রুত বাংলাদেশের রাজনীতির যে কালচার, এগুলো ভালোর দিকে যাবে। কে কোন এলাকা থেকে প্রার্থী হবেন তা দলীয় ফোরাম নির্ধারণ করবে বলে জানান এনসিপি নেতারা। বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে চায় এনসিপি। কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবে, এটা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যে ফোরাম, সেই ফোরাম নির্ধারণ করবে। স্বাধীনতার পর থেকে এখানে 300 সংসদীয় আসন ছিল, তখন জনসংখ্যা ছিল কিন্তু 7 কোটি। এখন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। ফলে এখানে আপনার নির্বাচনী আসন সংখ্যা বাড়ানো, সেটা 300 থেকে 400 উন্নতি করা, কিংবা হচ্ছে উচ্চকক্ষের যে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করে মূলত নির্বাচনের দিকে আগানো হবে। ঈদের ছুটি শেষে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপের সংকটে রপ্তানিমুখী শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত। চাপ সামলাতে না পারলে কিছু কারখানা বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। তাদের ধারণা, আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ আছে। এছাড়া সংকট কাটাতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশি রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে গড়ে রপ্তানি হয় $8.5 বিলিয়ন পণ্য। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। দেশটির বাজারে শুধু পোশাক রপ্তানি হয় $7.5 বিলিয়ন মতো। বাংলাদেশি পণ্য রপ্তানিতে 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন 15% শুল্ক দিলেও এখন দিতে হবে প্রায় 2.5 গুণ বেশি। ক্রেতা প্রতিষ্ঠান এ বাড়তি শুল্কের দায় চাপিয়ে দিতে পারে উদ্যোক্তাদের উপর, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। যে ধাক্কাটা লাগবে, দেখেন আমাদের বায়ারদের যে একটা মানসিকতা, তারা প্রথমেই তাদের উপরে যে চাপগুলো আছে সেগুলো তারা সাপ্লাইদের উপরে ট্রান্সফার করে দিতে চায়। এই প্রথম ধাক্কাটা যেটা আসবে সেটা অনেক ফ্যাক্টরিগুলোই হয়তোবা নিতে পারবে না, যে দাম কমাতে বলবে, সে দাম কমিয়ে কাজ করে, তাহলে তার ফ্যাক্টরি লসে চলে যাবে। ফলে কিছু কিছু ফ্যাক্টরি আসলে প্রথম ধাক্কাতে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। মনে রাখা দরকার, আমরা যে ধরনের পণ্য রপ্তানি করে থাকি মূলত স্বল্প, লো এন্ড এবং মিডিয়াম এন্ড পণ্যগুলো, এগুলো তাদের স্বল্প আয় বা মধ্যম আয়ের মানুষই তারা কিনে থাকেন আমাদের পণ্যগুলো। সুতরাং উচ্চ মূল্যর কারণে ওখানে যদি মূল্যস্ফীতি হয় বা কর্মসংস্থানে যদি সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে, তার কারণে যদি ভোক্তারা কম কেনেন, তাহলে কিন্তু আমাদের উপরে তুলনামূলকভাবে বেশি ইম্প্যাক্ট হবে। আমাদের এই জায়গাটিতে বিকল্প পণ্যে সুইচ করবার সুযোগ নেই। বাণিজ্য ঘাটতি বিবেচনায় বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা যৌক্তিক নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। দেশটির প্রধান রপ্তানি পণ্যের উপর কোনো শুল্ক নেই। বিষয়টি তুলে ধরে মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পরামর্শ তাদের। আমরা সেকেন্ড আইটেম হিসেবে ইম্পোর্ট করি সোয়াবিন, থার্ড আমরা কটন ইম্পোর্ট করি। তো এই আইটেমগুলোতে কিন্তু আমাদের ট্যাক্স স্ট্রাকচার হলো 0, সিড কাস্টম ডিউটি 0, সাপ্লিমেন্টারি ডিউটি 0। হয়তো হয়েছে যে রেসিপ্রোকাল, যে আমাদের টোটাল ডিউটি স্ট্রাকচার, বা টোটাল ডিউটি স্ট্রাকচার তো তার বিজনেসে হ্যাম্পার করছে না। ফলে এই জিনিসটা আমার মনে হয় যে আমরা আসলে একটু আমাদের এখন বোঝানো দরকার যারা ট্রাম্প প্রশাসনের সাথে জড়িত। উচিত হবে বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষকদের সঙ্গে আলাপ আলোচনা করে এই তাদের মেথোডোলজি কিভাবে তার ক্যালকুলেশন করেছেন এবং সেইটির ভিত্তিতে রিক্যালকুলেট করে দেখা যে আমাদের এখানে MFN রেটেও 74% হওয়ার কথা না, আর ইফেক্টিভ রেট তো অনেক কম, কেননা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যারা যেগুলো ব্যবহার করে সেটা কিন্তু শূন্য শুল্ক পায়। সংকট কাটিয়ে উঠতে এবং একক বাজারের উপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। বিকল্প বাজারের বিষয়টি সবসময়ই ছিল, এখন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। একদিক থেকে বাংলাদেশের LDC গ্র্যাজুয়েশন রিলেটেড উদ্যোগ নেবার সূত্রপাত হচ্ছে এই ঘটনাটির মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন MFN রেট বা উচ্চ শুল্ক আরোপের কারণে বাধ্য হয়েই এখন ট্যারিফের বিকল্প বা ট্যারিফের ভিতরে কিভাবে আমরা নেগোশিয়েট করতে পারি সেই জিনিসগুলোর কিন্তু এখন না উদ্যোগ গ্রহণ করে কোনো সুযোগ নেই। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নামী ব্র্যান্ড থেকে শুরু করে ছোটখাটো কারখানা, সব ধরনের রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বড় ধাক্কা দেবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ধিত শুল্কারোপের ঘোষণা রীতিমতো বিস্মিত, আতঙ্কিত ব্যবসায়ীরা। বড় প্রতিষ্ঠানের কর্ণধাররা বলছেন ছোট হয়ে আসবে তাদের ব্যবসার পরিধি। অন্যদিকে অস্তিত্ব সংকটে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। সুইস ঘড়ি বৃত্ত আর আভিজাত্যের প্রতীক। বিশ্বজুড়ে শৌখিন ও রুচিশীল মানুষের আকর্ষণ। রিচার্ড মিল, উইলিসি নার্দিন আর পাটেক ফিলিপের মতো নামি দামি সব ঘড়ির ব্র্যান্ড। প্রতি বছর এসব ঘড়ি কিনতে সুইজারল্যান্ডে ভিড় করেন ধনী ক্রেতারা। পাশাপাশি বিশ্বজুড়ে এসব ঘড়ির রফতানির বাজারও বিশাল। এবার সুইজারল্যান্ড থেকে নজর ফেরানো যাক যুক্তরাজ্যে। লিভারপুলের ছোট্ট এই কারখানায় তৈরি হচ্ছে রান্নার মশলা। লিভারপুল জুড়ে এমন বেশ কয়েকটি মশলা তৈরির কারখানা রয়েছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব মশলার বড় বাজার রয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত শুল্ক নীতির পর আতঙ্কে নামিদামি ব্র্যান্ড, বাণিজ্যিক গ্রুপ থেকে শুরু করে মাঝারি এবং ক্ষুদ্র প্রতিষ্ঠান। বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের বাড়াবাড়ির কারণে ছোট হয়ে আসবে তাদের ব্যবসার পরিধি। অন্যদিকে মাঝারি আর ছোট ব্যবসায়ীরা বলছেন তারা পড়বেন অস্তিত্ব সংকটে।
হঠাৎ করেই আমরা বর্ধিত শুল্কের কথা শুনলাম। সুইচ ঘড়ির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, তাই খুব স্বাভাবিক যে আমরা ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছি। যুক্তরাষ্ট্রে মশলা রপ্তানি করাটা আমরা আমাদের জন্য বড় একটি সুযোগ হিসেবে দেখি, তাই মার্কিন প্রেসিডেন্টের শুল্কারোপের ঘোষণায় আমরা স্বভাবতই আতঙ্কিত। বুধবার পণ্য আমদানিতে 10 থেকে 50% পর্যন্ত বর্ধিত ট্যারিফের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট, যা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। খাদ্য পানীয় থেকে শুরু করে নির্মাণ সামগ্রী, তৈরি পোশাক, পরিবহন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সব ধরনের পণ্যের বাজারে দেখা দিয়েছে শঙ্কা, অস্থিরতা। ট্রাম্প মানেই অনিশ্চয়তা। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমরা আতঙ্কিত, তবে হতাশ নই। আমরা আশা করছি এই সংকট থেকে শিগগিরই উত্তরণ সম্ভব। যুক্তরাষ্ট্রে একবারে এত বেশি শুল্ক আরোপের নজির গেল 100 বছরে দেখা যায়নি। সবশেষ 1930 সালে এ ধরনের উচ্চ রাজস্ব আদায়ের নজির দেখা গিয়েছিল দেশটিতে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। মার্কিন শুল্ক আরোপের জবাবে ইউরোপীয় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। ট্রাম্পের ট্যারিফ আরোপের সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যা দেন ফরাসি প্রেসিডেন্ট। দাবি, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপীয়দের ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে, করেন এমন মন্তব্য। যুক্তরাষ্ট্রের ঘোষিত সিদ্ধান্তটি নিষ্ঠুর ও ভিত্তিহীন। শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যের ভারসাম্যহীনতা সংশোধন করা সম্ভব নয়। শুল্ক আরোপ আমেরিকার অর্থনীতির উপরই প্রভাব ফেলবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের চেয়েও ইউরোপের বাজার বড়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি না হওয়া পর্যন্ত দেশটিতে আমাদের বিনিয়োগ স্থগিত করা উচিত। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে আজ সমাপনী। আজ শীর্ষ নেতাদের বৈঠক। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যোগ দেবেন। এ বিষয়ে আরও জানাতে যোগ হচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, তিনি আছেন ব্যাংককে বিমস্টেকের ভ্যান্যুতে। তৌহিদ, একটু জানাবেন সম্মেলনের শেষ দিনে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে কিনা? এই মুহূর্তে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের, অর্থাৎ বিমস্টেকের 7 সদস্য রাষ্ট্রের যারা সরকার প্রধান তারা কিন্তু বা শীর্ষ নেতা তারা কিন্তু এরই ভিতরে সাংগ্রিলা হোটেল ব্যাংকক তার এই ভেন্যুতে এসে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং তারা এখন সকালের নাস্তা করছেন বা ব্রেকফাস্ট মিটিং বলা হচ্ছে এটাকে, সেরকম একটি আয়োজনে তারা এই মুহূর্তে সময় দিচ্ছেন। এরপর পরে বসবেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিক সময় হচ্ছে এখানকার সময় সকাল 9:30, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8:30 থেকে প্রায় 10 মিনিট পরেই কিন্তু এই আয়োজনটি শুরু হতে যাচ্ছে। এবং এখানে আজকে যে ধরনের আয়োজন আছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু দুদিন ধরেই দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের পররাষ্ট্র বিভাগ থেকে এবং বিমস্টেক থেকে বারবার যেটি বলা হচ্ছিল যে ব্যাংকক ভিশন 2030 প্রথমবারের মতো এমন এক ধরনের ভাবনা, যেটি একটি দীর্ঘমেয়াদী ভাবনা, সেটি এবার প্রথমবারের মতো বিমস্টেকের মতো প্ল্যাটফর্মে তুলে ধরা হবে এবং সেটিতে সব দেশের যারা শীর্ষ নেতা আছেন তারা সেটিতে সই করবেন এবং সই করলে আসলে তারা কিছু সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে আগামী 2030 সাল পর্যন্ত এই সদস্য রাষ্ট্রগুলো এগিয়ে যাবে, সেটি এক ধরনের ভাবনার ভিতরে রয়েছে। এটি গেল একটি দিক। এর বাইরে আমরা জেনেছি গতকালকে মন্ত্রী পর্যায়ের বৈঠকে কিন্তু মেরিটাইম কোঅপারেশন চুক্তি, অর্থাৎ সমুদ্র পরিবহন সংক্রান্ত বা জাহাজ চলাচল সংক্রান্ত যেসব চুক্তি, সেই চুক্তিটি কিন্তু সই হয়েছে এবং সেখানে কিন্তু সব দেশ তাদের বাণিজ্যের ক্ষেত্রে যে এক ধরনের সমুদ্র পরিবহনের সহজ সুবিধা পাবে সেটি নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু এখন পর্যন্ত বিমস্টেকের দেশগুলোর ভিতরে করা যায়নি। তো এফটিএটি আসলে বা মুক্ত বাণিজ্য চুক্তিটি আসলে করা যায় কিনা সেটি নিয়ে আজকে শীর্ষ নেতারা নিঃসন্দেহে আলোচনা করবেন। আপনি যে প্রশ্নটি করছিলেন সেটি নিয়ে ভারতীয় গণমাধ্যমের বেশ আয়োজন রয়েছে, আলোচনা রয়েছে। তারা কিন্তু একটু পর আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমরা কিছু জানি কিনা। প্রশ্নটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি আজকে হবে কিনা। এটি কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে একটি এক ধরনের তারা ভারত সরকারকে দিয়েছেন বা ভারতের সরকার প্রধানকে দিয়েছেন, সেটি আশা করছেন যে এই অনুরোধটি রক্ষা করা হবে। যদিও বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে এই আয়োজনটি বা আলোচনাটি বা এই তাদের ভিতরে কথাটি আসলে এখানকার স্থানীয় সময় 12টা থেকে 12:15 নাগাদ হতে পারে, এমন এক ধরনের 10 থেকে 15 মিনিটের একটি স্লট বা সেশন হবে, সেটি আমরা শুনতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত এটি আমাদেরকে কেউ নিশ্চিত করেনি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটি আসলে না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে আসলে খুব স্পষ্ট করে বলা যাবে না যে এটি আসলে হচ্ছে কিনা। সব মিলিয়ে এখন পর্যন্ত যা প্রস্তুতি, যে বিমস্টেক সম্মেলনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে আসলে শীর্ষ সম্মেলন শুরু হবে। কলি, আপনাকে তৌহিদ।
জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার 10 প্রবাসী দেশে ফিরেছেন। দিবাগত রাত 1:30 নাগাদ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দ এবং প্রীতি ভোজের আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা, আর সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ 8 মাস কারাগারে বন্দী দশার পর 10 জন দেশে ফিরবেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন 2 জন। আর দেশে ফেরত প্রবাসীরা বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং সবার সহযোগিতা অনিশ্চিত পরিস্থিতি থেকে তারা মুক্ত হয়েছেন। সৌদি দূতাবাস থেকে যোগাযোগের ঘাটতি ছিল এমন ক্ষোভও প্রকাশ করেছেন তারা। প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি, আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা। সরকারের অধীনে কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নিহত হয়েছে এক বাংলাদেশি যুবক। জানা গেছে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দরিদ্র পরিবারের যুবক ইয়াসিন 6 মাস আগে ইলেকট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান, পরে যোগ দেন সামরিক বাহিনীতে। মরদেহ দেশে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার। আমার কথা, আমার হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছে কিনা আমি জানি না, তবে আমার বাবার এই স্বপ্ন, আমার এই পোশাক আমার বাবাকে উৎসর্গ করলাম। ময়মনসিংহ গৌরীপুরের ডৌহাখলার যুবক ইয়াসিন 6 মাস আগে চীনা কোম্পানির হয়ে ইলেকট্রিশিয়ানের চাকরি নিয়ে রাশিয়া যান। পরে চাকরি ছেড়ে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে, অংশ নেন ইউক্রেন যুদ্ধে। পরবর্তীতে তার সহযোদ্ধা রাকিব নামে আরেক বাংলাদেশি যুবকের ভয়েস মেসেজ পায় ইয়াসিনের পরিবার। ইয়াসিন আমার ছোট ভাই, ওকে আমি খুবই শ্রদ্ধা করতাম, কিন্তু ওর এই অকাল মৃত্যুর খবরটা পাইয়া আমার খুবই কান্না জড়িত ভাবে কথা বলতাছি। খবরটা আমি আজকে পাইলাম 27 রোজার দিন ওর উপরে বম পড়ছে, একবার তছনছ হইয়া মারা গেছে। ঈদের পরদিন পরিবার জানতে পারে গেল 27 মার্চ নিহত হয়েছে ইয়াসিন। ইয়াসিনের মৃত্যুর খবরে শোক স্তব্ধ পুরো পরিবার, বাড়ি জুড়ে আহাজারি। আমি আর কি বলবাম, আমার উত নাই, আমার উতে মোবাইল করে না। ঈদের পরের দিন সন্ধ্যার আগে বিকাল দিক যখন মোবাইলে দেখা হয়েছে তখন জানা হয়েছে। গৌরীপুরের ডৌহাখলা গ্রামের মৃত 70 মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ। ভাই আর মাকে নিয়ে অভাব অনটনের সংসার, পরিবার চালাতে রোজগারের আশায় পাড়ি জমায় প্রবাসে। এখন মরদেহ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 মাস আগে একটা কোম্পানিতে দিয়েছিল, কোম্পানি থেকে 3 মাস করার পর বলতেছে আমারে ভাই আমি থাকতাম না, আমি অন্য কোম্পানি দেখি। অন্য কথা বলা করে রাশিয়া সৈনিকের যোগ দেয়। অনেক জায়গায় খোঁজ খবর নিতেছি, কিন্তু তার নির্দেশ তারা পাচ্ছি না। না ভাষাতে আমার দেশবাসী দরিয়া সবাই আতঙ্কিত। হাই কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চিত করে, মৃত্যু যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আমরা যাতে লাশটা পাই, এলাকাবাসী যাতে লাশটা পায়, বাবা মা যাতে সেই লাশটা পায়। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি এখনো পরিবার থেকে জানায়নি, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ইউএনও। শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমাদের বিধির মধ্যে পড়ে, আইনের মধ্যে পড়ে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের আশায় জীবনের সর্বোচ্চ বাজি ধরেছিলেন ইয়াসিন, নেমেছিলেন যুদ্ধে। ভাগ্যের নির্মমতায় এখন লাশ হয়েও ফিরতে পারছেন না তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। যশোরে এলজিইডির আওতাধীন বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। কাজ ফেলে মাঝপথে সরে গেছেন ঠিকাদাররা, ফলে এসব সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের।
যশোর সদরের তৈলকুপ বাজার থেকে কাশিমপুর হয়ে দিঘির পার প্রায় 4 কিলোমিটার এই সড়কে চলাচলে ভোগান্তি বহু বছরের। অসমাপ্ত উন্নয়ন কাজ বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। 2019 সালে রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়। পরের বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক বছর ধরে পড়ে আছে অসমাপ্ত অবস্থায়। কোথাও কোথাও উঠে গেছে বিছানো ইটসুরকি। রাস্তায় খানাখন্দ আর ধুলাবালির কারণে চলাচলকারীদের পাশাপাশি নাকাল স্থানীয় বাসিন্দারাও। গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে না, সাইকেল চালায় যাওয়া যাচ্ছে না। এই রাস্তায় যখন মাটির গাড়ি চলে তখন কাদায় যাচ্ছে। ভ্যান চালায় বুঝলেন, এই খোয়াটা পরে টায়ার লিকে যায়, বুঝতে পেরেছেন, আমরা চালাতে পারি না। অত্যন্ত ধুলো, বালির দোকানপাট, বাড়িঘর দোর, রাস্তাঘাট চলাফেরা করা অত্যন্ত কষ্ট। 10-15টা গ্রাম মতো এই রাস্তাতেই চলাচল করে। আসলে এই রাস্তাটা অনেক দিন যা পড়ে রয়েছে। এই রাস্তার বলে কোনো খেয়ালই নেই সরকারের। একই চিত্র হুদারমোড় ফুলবাড়ি পুলিশ ক্যাম্প সড়ক, মনোহরপুর যোগীপাড়া থেকে ওসমানপুর সড়ক সহ এলজিইডির আওতাধীন অন্তত 10টি রাস্তার। 4-5 বছর আগে এসব সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। মাঝপথে সরে পড়েন ঠিকাদাররা। বছরের পর বছর কাজ পড়ে থাকায় দুর্ভোগে চলাচলকারীরা। এই রাস্তাটা 2 কিলো পথ হেরিং থাকার কারণে আমাদের যাতে খুব কষ্ট হয়। এই রাস্তা তো অনেকদিন ধরে ভোগান্তি আসছে, তারপরে কালভার্ট গুলো করছে, সেই কালভার্টে গুড়ায় কোনো মাটি দিইনি। গর্ত গাড়ি যাচ্ছে, গরু গাড়ি জাতি পাইতে না, অনেকটা পড়ে ঝরে যাচ্ছে। ঠিকাদারদের দাবি, করোনা মহামারী আর বিগত সরকারের আমলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে কাজ শেষ করা যায়নি। করোনার সময় আমাদের প্রজেক্টে টাকা দিচ্ছিল না। 20 থেকে 23 সাল পর্যন্ত এই টানা সমস্যা ছিল, 23 সালে জুন জুলাই পর্যন্ত। এই 4-5 বছরের মধ্যে আমরা অনেক টাকা লসে পড়ে গেছি। তারপর ওই টাইমে কিছু চাঁদাবাতির ব্যাপার ছিল। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, ঠিকাদারদের গাফিলতির কারণেই দীর্ঘদিনেও বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ শেষ হয়নি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কিছু কাজ আমরা পিপিআর অনুযায়ী কন্ট্রাক্ট ক্যান্সেল করে আবার পুনরায় ঠিকাদার নিয়োগ করে কিছু কাজ করেছি। আবার কিছু ঠিকাদার ম্যানেজমেন্ট মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ডেকে নিয়ে এসে সেই কাজগুলো আবার পুনরায় শুরু করা হয়েছে। আশা করছি যে উইদিন প্রজেক্ট পিরিয়ডের মধ্যে কাজগুলো সমাপ্ত করা সম্ভব হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাতক্ষীরায় বাঁধ ভাঙনের 4 দিন পরও বন্ধ করা যায়নি লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ। জোয়ারে ডুবছে লোকালয়ে, ভাটিতে নামছে পানি। এরই মধ্যে সব হারিয়ে নিঃস্ব বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বের অবহেলায় সংশ্লিষ্ট বিভাগ বলছে ব্যবস্থা নেবে, এমনটা বলেছে বিভাগীয় কমিশনার। খোলপেটুয়া নদীর ধারে বিসট গ্রামে মাটির ঘরটি সম্বল ছিল ফিরোজা বেগমের। বাঁধ ভেঙে পানি ঢুকে ভেঙে পড়েছে দেয়াল। খুঁটি গেড়ে কোনো রকমের ছাউনি রক্ষার চেষ্টা। ঘর হারিয়ে ছেলে বউকে নিয়ে ফিরোজা বেগমের দিন কাটছে এখন রাস্তায়। জানাচ্ছিলেন সেই কষ্টের কথা। সম্পত্তি কিছু নাই, এই খোলা ঘর বান্ধার এই ছিল, তাও সব এলাকার মধ্যবিত্ত পরিবার, ঘের ব্যবসায়ী, কৃষক, বাঁধ ভেঙে সবাই ক্ষতিগ্রস্ত। বাড়িঘরের অবস্থা আমার এই ঘর একদম বুঝে গেছে, আর ঘর চলার মতো আমি রেঞ্জি খাবার ঘর দিলে রান্না করবার দিকে পুড়ে গেছে। আমার একটা ঘের আছে, ঘেরের সব শেষ। 5 লাখ টাকা চালান সব শেষ। যে গরুগুলি ছিল সে গরুগুলো অন্যত্র পাঠাতে, হাঁস মুরগি মারা গেছে, ঘরটা ভেঙে যাওয়ার মতো, এবং রান্নার কোনো ব্যবস্থা নেই। আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম ডুবেছে লবণ পানিতে। ভাঙনের আগে বাঁধ ঝুঁকিপূর্ণ ছিল, জেনেও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের লোক এসে দেখে গেছে, দেখে যাওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ এখানে নেয়নি। যারা নিয়ন্ত্রণ করবে, সরকারি লোক হোক আর যে জনপ্রতিনিধি হোক, তারাই দায়ী। তারা তো কদিন আগে ভয় দিচ্ছে। বাঁধ মেরামতে সহযোগিতা করছে সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এই এলাকায় আমার মনে হয়েছে এই এলাকাটাই সবচেয়ে বেশি চিকিৎসা পাওয়ার উচিত বা যোগ্য। তো আমরা চেষ্টা করেছি যেভাবেই হোক এই এলাকায় আমাদের চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য। বিভাগীয় কমিশনার জানালেন, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে অবহেলার ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলেও জানালেন তিনি। টেকসই সমাধানের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে
এই বিষয়গুলো আমরা সরকারের কাছে তুলে ধরবো। আশা করি সরকার ইনশাল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আজকে রাত্রে অলরেডি শুরু হয়ে গেছে কাজটা এবং সেই অনুসারে আমরা কাজে আগাচ্ছি। ম্যাটেরিয়াল সবই আমাদের জোগাড় হয়ে আছে। আমাদের পক্ষ থেকে যতটুকু ইনিশিয়েটিভ দরকার আমরা দিচ্ছি এবং আমরা দেব। বিকল্প রিং বাদ দিয়ে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ হয়তো বন্ধ হবে, তবে এসব অঞ্চলের মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে কত মাস সময় লাগবে সেটি অজানা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। যুগের পরিবর্তনের সাথে আধুনিকতার মোড়কে ঈদ উৎসব এসেছে নতুনত্ব। 90 দশকের আয়োজনে যে বৈচিত্র্য ছিল তা একেবারেই হারিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম। ঈদকে ঘিরে উৎসব আমেজ এবং সরলতার আনুষ্ঠানিকতা এখন শুধুই মুঠোফোনে বা ঘরবন্দি। সেই গল্পই জানাবেন সহকর্মী সাগর ফরাজি। মাইশা, রাফসান ও সাবিরা 3 ভাই বোন। ঈদ আনন্দে যেখানে হাতে থাকার কথা টমটম, রঙিন বেলুন, ময়ূরের গাড়ি সহ খেলনা সামগ্রী, সেখানে মুঠোফোনে কার্টুন দেখায় মশগুল তারা। আমি বাইরে গেছিলাম, বাইরে কোনো খেলার মাঠ ছিল না, এর জন্য আমি বাসায় এসে মোবাইল দেখছি, যদিও আমার চোখের সমস্যা। আমরা যেভাবে ঈদ কাটাইতাম কিন্তু সেভাবে বাচ্চারা পাচ্ছে না, কারণ আগেকার খেলাধুলা ছিল, মোবাইল ছিল না, শুধু টিভি ছিল। আর মোবাইল এখন এত হয়ে গেছে যে বাচ্চারা শুধু সারাক্ষণ মোবাইলে দেখে। 90 দশকের পর থেকে ঈদ উদযাপনের অনুষঙ্গগুলো বিলীন প্রায়। শৈশবে কাটানো সময়গুলো মনে পড়লে বর্তমানদের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েন সেই প্রজন্মের মানুষ। আধুনিক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের সঙ্গে একটু তাল মিলাতে একটু সমস্যা হয়। ঈদের অনুষ্ঠান নাই, আমরা যেগুলো ফুর্তি করছি এখন তা নাই। আমরা আগে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সেগুলো যদি এখন ফিরে আসে আমরা খুশি হব। এই সিজনে যদি ঈদ হয়েছে ঘোড়ার দৌড় বা মই দৌড়, আর বর্ষার সিজনে ঈদের দেখছি নৌকা বাইচ, এই ধরনের বেশিরভাগ আমরা এগুলো দিয়ে সময় কাটাইছি। একসময় যৌথ পরিবারের ঈদ ছিল ভ্রাতৃত্বের বন্ধনে। ঈদের আগের দিন মেহেদি দেওয়া ও পিঠাপুলির মধ্য দিয়ে শুরু হতো উৎসব। তবে আধুনিকতার মিছিলে মুঠোফোনের ছোঁয়ায় শহর থেকে গ্রামেও পিষ্ট হয়েছে ঐতিহ্য সংস্কৃতি। সমস্ত বান্ধবীরা মিলে একসাথে হই হুল্লো করছি, বেড়াইছি, এর বাসায় গেছি, ওর বাসায় গেছি। এই সময় ছেলেমেয়েরা ওই জিনিসটা পায় না। ছেলেমেয়েরা মোবাইলে এত আসক্ত থাকে যে ওই খেলা, গ্রামীণ খেলাগুলাও খেলতে পারে না। একত্রিত হতে গেলে আসলে আমাদের অনেক সমস্যার মুখাপেক্ষী হতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে মোস্তফা নামের ভিডিও গেমস থেকে ভাইস সিটি গেমসে প্রবেশের মাধ্যমে ভুলতে শুরু করে গ্রামীণ ঐতিহ্য। এর মধ্যে হারিয়েছে সিনেমা হল সহ ঈদ আনন্দের আয়োজনও। এখন চর্চা সাউন্ড বক্স বাজানো, আতশবাজির মতো সংস্কৃতি। আমাদের এলাকায় যেসব হলগুলো আছে এগুলোতে নানা রকম নতুন নতুন ঈদের রিলিজ হওয়া ছবিগুলো চলতো, কিন্তু ইদানিং সিনেমাগুলো হলগুলো বন্ধ হওয়ার কারণে সিনেমাও চলে না। আগে দেশে অনেক লোক হইতো, এখন ব্যবসা কম, কারণ এখন নতুন মোবাইলে অনেক উন্নত মানের গেম বের হয়েছে, তারপরে কম্পিউটার অনেক ভালো ভালো গেম আছে। পারিবারিক শিক্ষা ব্যবস্থা সহ সামাজিক দায়বদ্ধতার মধ্যে রেখে বাঙালি সংস্কৃতি ধরে রাখার কথা জানান সমাজ ও মানুষ গড়ার কারিগররা। সরকার প্রধান থেকে শুরু করে সমাজপতি এবং আমরা যারা সিভিল সোসাইটি হিসেবে কথা বলি তাদেরও উচিত আমাদের ইতিহাস ঐতিহ্যগুলো এই প্রজন্মের কাছে তুলে ধরা। সম্প্রীতির বন্ধন, আন্তরিকতা সৃষ্টির এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের সামনের ঈদের আনন্দ আমরা ভোগ করতে পারবো এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মমত্ববোধ, এটা তৈরি করতে পারবো আমরা। একসময় এই বক্সগুলো আমি বা আমার প্রজন্মের কাছে খুবই পরিচিত ছিল। ঈদের সালামি নিয়ে বাবার চক্ষু আড়াল করে এখানে ছুটে আসতাম। এখন কালের পরিক্রমায় এগুলো বিলুপ্তে প্রায়। শুধু এই প্রজন্ম নয়, আমার আগের প্রজন্মেও এরকম আরও অনেক খেলা ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান প্রজন্মের কাছে শুধুই মুঠোফোন ও ঘরবন্দি জীবন। এখান থেকে বেরিয়ে আসতে এবং শিশুদের মানসিক বিকাশে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলো আবারও চর্চা করার প্রয়োজন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। যুগের পরিবর্তনের সাথে আধুনিকতার মোড়কে ঈদ উৎসব এসেছে নতুনত্ব। 90 দশকের আয়োজনে যে বৈচিত্র্য ছিল তা একেবারেই হারিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম। ঈদকে ঘিরে উৎসব আমেজ এবং সরলতার আনুষ্ঠানিকতা এখন শুধুই মুঠোফোনে বা ঘরবন্দি। সেই গল্পই জানাবেন সহকর্মী সাগর ফরাজি।
মাইশা, রাফসান ও সাবিরা 3 ভাই বোন। ঈদ আনন্দে যেখানে হাতে থাকার কথা টমটম, রঙিন বেলুন, ময়ূরের গাড়ি সহ খেলনা সামগ্রী, সেখানে মুঠোফোনে কার্টুন দেখায় মশগুল তারা। আমি বাইরে গেছিলাম, বাইরে কোনো খেলার মাঠ ছিল না, এর জন্য আমি বাসায় এসে মোবাইল দেখছি, যদিও আমার চোখের সমস্যা। আমরা যেভাবে ঈদ কাটাইতাম কিন্তু সেভাবে বাচ্চারা পাচ্ছে না, কারণ আগেকার খেলাধুলা ছিল, মোবাইল ছিল না, শুধু টিভি ছিল। আর মোবাইল এখন এত হয়ে গেছে যে বাচ্চারা শুধু সারাক্ষণ মোবাইলে দেখে। 90 দশকের পর থেকে ঈদ উদযাপনের অনুষঙ্গগুলো বিলীন প্রায়। শৈশবে কাটানো সময়গুলো মনে পড়লে বর্তমানদের জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েন সেই প্রজন্মের মানুষ। আধুনিক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের সঙ্গে একটু তাল মিলাতে একটু সমস্যা হয়। ঈদের অনুষ্ঠান নাই, আমরা যেগুলো ফুর্তি করছি এখন তা নাই। আমরা আগের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সেগুলো যদি এখন ফিরে আসে আমরা খুশি হব। এই সিজনে যদি ঈদ হয়েছে ঘোড়ার দৌড় বা মই দৌড়, আর বর্ষার সিজনে ঈদের দেখছি নৌকা বাইচ, এই ধরনের বেশিরভাগ আমরা এগুলো দিয়ে সময় কাটাইছি। একসময় যৌথ পরিবারের ঈদ ছিল ভ্রাতৃত্বের বন্ধনে। ঈদের আগের দিন মেহেদি দেওয়া ও পিঠাপুলির মধ্য দিয়ে শুরু হতো উৎসব। তবে আধুনিকতার মিছিলে মুঠোফোনের ছোঁয়ায় শহর থেকে গ্রামেও পিষ্ট হয়েছে ঐতিহ্য সংস্কৃতি। সমস্ত বান্ধবীরা মিলে একসাথে হই হুল্লো করছি, বেড়াইছি, এর বাসায় গেছি, ওর বাসায় গেছি। এই সময় ছেলেমেয়েরা ওই জিনিসটা পায় না। ছেলেমেয়েরা মোবাইলে এত আসক্ত থাকে যে ওই খেলা, গ্রামীণ খেলাগুলাও খেলতে পারে না। একত্রিত হতে গেলে আসলে আমাদের অনেক সমস্যার মুখাপেক্ষী হতে হচ্ছে। একবিংশ শতাব্দীতে মোস্তফা নামের ভিডিও গেমস থেকে ভাইস সিটি গেমসে প্রবেশের মাধ্যমে ভুলতে শুরু করে গ্রামীণ ঐতিহ্য। এর মধ্যে হারিয়েছে সিনেমা হল সহ ঈদানন্দের আয়োজনও। এখন চর্চা সাউন্ড বক্স বাজানো, আতশবাজির মতো সংস্কৃতি। আমাদের এলাকায় যেসব হলগুলো আছে এগুলোতে নানা রকম নতুন নতুন ঈদের রিলিজ হওয়া ছবিগুলো চলতো, কিন্তু ইদানিং হলগুলো বন্ধ হওয়ার কারণে সিনেমাও চলে না। আগে দেশে অনেক লোক হইতো, এখন ব্যবসা কম, কারণ এখন নতুন মোবাইলে অনেক উন্নত মানের গেম বের হয়েছে, তারপরে কম্পিউটার অনেক ভালো ভালো গেম আছে। পারিবারিক শিক্ষা ব্যবস্থা সহ সামাজিক দায়বদ্ধতার মধ্যে রেখে বাঙালি সংস্কৃতি ধরে রাখার কথা জানান সমাজ ও মানুষ গড়ার কারিগররা। সরকার প্রধান থেকে শুরু করে সমাজপতি এবং আমরা যারা সিভিল সোসাইটি হিসেবে কথা বলি, তাদেরও উচিত আমাদের ইতিহাস ঐতিহ্যগুলো এই প্রজন্মের কাছে তুলে ধরা। সম্প্রীতির বন্ধন, আন্তরিকতা সৃষ্টির এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের সামনের ঈদের আনন্দ আমরা ভোগ করতে পারবো এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মমত্ববোধ, এটা তৈরি করতে পারবো আমরা। একসময় এই বক্সগুলো আমি বা আমার প্রজন্মের কাছে খুবই পরিচিত ছিল। ঈদের সালামি নিয়ে বাবার চক্ষু আড়াল করে এখানে ছুটে আসতাম। এখন কালের পরিক্রমায় এগুলো বিলুপ্তে প্রায়। শুধু এই প্রজন্ম নয়, আমার আগের প্রজন্মেও এরকম আরও অনেক খেলা ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান প্রজন্মের কাছে শুধুই মুঠোফোন ও ঘরবন্দি জীবন। এখান থেকে বেরিয়ে আসতে এবং শিশুদের মানসিক বিকাশে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলো আবারও চর্চা করার প্রয়োজন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কুকুরের চিরপ্রতিদ্বন্দ্বী শেয়াল, অথচ এই দুই প্রাণীর ঘটল বন্ধুত্ব। অবিশ্বাস্য এই ঘটনা দেখছে ঝিনাইদহের জিয়ারগ্রাম এলাকার বাসিন্দারা। রাত নামলেই ঝোপঝাড় থেকে বেরিয়ে খাবারের সন্ধানে জড়ো হয় প্রাণীগুলো। এ সময় হিংস্রতা এবং বিবাদ নয়, মিলেমিশে খাবার খায় ময়লার ভাগাড় থেকে। চিরশত্রু দুই প্রাণীর বিরল বন্ধুত্বে অবাক স্থানীয়রাও। ধূর্ত ও কৌশলী হিসেবে পরিচিত বন্যপ্রাণী শিয়াল। কুকুরের বৈশিষ্ট্যে রয়েছে দলবদ্ধ শিকার, আগ্রাসন আর আনুগত্য। তাই বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার প্রবাদের প্রচলন থাকলেও শিয়াল কুকুরের বন্ধুত্ব যেন কল্পনা করাই দায়। তবে ঝিনাইদহের সদরে দেখা মেলে ব্যতিক্রমী এই সখ্যতা। রাত যত গভীর হয় আশপাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসতে থাকে শেয়াল ও কুকুর। যার গ্রাম ময়লার ভাগাড়ে খাবারের উচ্ছিষ্টের সন্ধান করে তারা। বন আর লোকালয়ে বাস করা প্রাণী দুটি বুঝে গেছে টিকে থাকতে হলে হিংস্রতা বিবাদ নয়, সমঝোতাই শ্রেয়। আমরা গ্রাম অঞ্চলেও দেখি কুকুর আর শিয়ালের অনেক শত্রুতা। বনে বাদাড়ে অনেকেই শিয়াল যখন মুরগি খায় তখন কুকুরেই দৌড়ানি দেয়। কিন্তু শহরের এখানে হচ্ছে ঝিনাইদহ পৌরসভার যত ময়লা আছে এখানে ফেলা হয়। তো যখন এই ময়লা ফেলা হয় তখন আপনার হচ্ছে শিয়াল আর কুকুর একসাথে এসে এরা
মানে একসাথে ময়লা আবর্জনাগুলো খাই, আমি বেশি খাবো ও কম খাবে, এরকম নিয়ে সবার ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে। শিয়াল আর কুকুর সারা জীবন দ্বন্দ্ব, কিন্তু এই খাবার এক জায়গায় এসে খায়, এটা বিরাট একটা অবাক করা বিষয়। শুধু শিয়াল কুকুরই নয়, এই আবর্জনায় খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে শ্বেত শুভ্র বকের পাশাপাশি অন্য পশু পাখিরাও। এখানে বিভিন্ন রকমের ময়লা ফেলে তো শহরে, তাই এখানে ওরা মনে করো বন্ধুত্ব মতন আছে সংসার করে। এখানে না আসলে আসলে কারোর কাছে বইলে বোঝানো সম্ভব না, এখানে আসলে তবে দেখা যাবে যে আসলে শিয়াল কুকুর কিভাবে একসাথে খায়। বন বিভাগ বলছে অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন উজাড় হচ্ছে বনাঞ্চল। এতে বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংসের পাশাপাশি দেখা দিচ্ছে খাদ্য সংকট। এ কারণেই লোকালয়ে বেরিয়ে আসছে এসব প্রাণী। লাওয়ারিশ কুকুর ওরাই মারে রাখা করে যায়, তো ও তো নিয়মিত খাবার পায় না, তো ও দেখা যাচ্ছে ওরও খাবারের প্রয়োজনে যেখানে যাচ্ছে, শিয়ালও তার খাবারের প্রয়োজনে সেখানে আসতে ওরা ভাগাভাগি করে সহাবস্থান করতে অভ্যস্ত হয়ে গেছে। বন বিভাগের মতে নগরে খাদ্য সংস্থানের অভাব থাকায় এ ময়লার ভাগাড় থেকেই প্রতিদিন 2 শতাধিক শিয়াল কুকুর খাবার সংগ্রহ করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অস্বাভাবিক দরপতনের কারণে হাসি নেই কক্সবাজারের লবণ চাষিদের মুখে। দর নেমেছে মণ প্রতি 12 টাকায়, অথচ প্রতি কেজি মাত্র 3 টাকা। আর সেখান থেকে নিয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 17 গুণ বেশি দামে। লোকসানের সর্বশান্ত অনেক চাষি, ঘুরছে না সংসারের চাকা। আবহাওয়া ভালো থাকায় এবারও উৎপাদন ভালো। কক্সবাজার থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে লবণ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, কিন্তু হাসি নেই চাষিদের মুখে। মৌসুমের শুরুতে প্রতিমণ লবণের দাম 300 থেকে 350 টাকা থাকলেও এখন তা নেমেছে 120 থেকে 130 টাকায়, অর্থাৎ কেজি প্রতি দাম 3 টাকা। চাষিদের অভিযোগ, খুচরা বাজারে লবণের কেজি 50 টাকা হিসেবে 1 মণের দাম 2000 টাকা হওয়ার কথা, কিন্তু এখন ন্যায্য মূল্য না পাওয়ায় বর্ষা মৌসুমে ভালো দামে বিক্রির আশায় গর্তে লবণ জমা রাখছেন তারা। 1 কেজি লবণের দাম 50 টাকা, 50 টাকা হলে 2000 টাকা হয় 1 মণ লবণের দাম। তা আমরা তো মানে 1 মণ লবণের দাম 200 টাকাও পাইতেছি না। গত রাখে দিয়েছি, সারতে পারছি না, লবণের দাম একটু কম। সারি হয়নি, 4 ঘন্টা মার করছি বেতন লইয়ে রে, মানে আর বেতন লই নমস্কার। এই তো 5000 টাকা ধরে দেবেন, হাই তো নাও গিয়া 50000 তার কোন বকুম কোনাই না 500 লাখ যাবে আর ফায়দা আরো 1 লাখ টাকা গুণায় থাকে। অস্বাভাবিক দরপতনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের লবণ চাষিরা, এবার তাদের ঈদ আনন্দ ম্লান। তো কোনো আনন্দ আছে না, কাপড় চোপড়ের জন্য ছেলেমেয়েরা খানছে, তে 1 কেজি লবণ দাম 3 টাকা 3.5 টাকা করে পড়ছে, তা আমরা কীভাবে এখানে চাষবাস করবো? এবছর রমজানের ঈদটা আমাদের খুবই কষ্ট হয়ে গেছে। আর নম্বে দিলে এখন আর ভাত কান্না আবার হসর হতে দিও এই অবস্থা। 100 ফুটার লবণ বেশি এখন বফারে বাদ দিয়াম নাকি মাছ দিয়াম নাকি হসের কিনে মারা। লবণ উৎপন্ন করি, লবণ সাগরের খালত ডালিতে ফেলা করি লাগে। আমদানি বন্ধ থাকার পরও এমন পরিস্থিতির জন্য পুরনো সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন লবণ ব্যবসায়ীরা। আমদানি না করেও এবার দাম কমে যাচ্ছে, এটার কারণ হলো যে এখানে ফ্যাসিস্টদের বসানো কিছু সিন্ডিকেট এখানে কাজ করতেছে। সিন্ডিকেটের মাধ্যমে চাষিরা খুব কষ্ট পাচ্ছে। সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে চাষিরা ন্যায্য মূল্যে পাবে। যদি সরকার দ্রুত সময়ে রপ্তানির ব্যবস্থা না করে উদ্বৃত্ত লবণ, তাহলে এই শিল্প অচিরেই মরে যাবে বলে আমি মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। গাজার 3টি স্কুলে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে 33 জন নিহত হয়েছে, যার মধ্যে 18 জনই শিশু। এসব হামলায় আহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার চালানো হয় এই হামলা। কর্তৃপক্ষ জানায় গাজা সিটির তুহফা এলাকায় অবস্থিত 3টি স্কুলে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, আর এদের মধ্যে দার আল আখরাম নামের একটি স্কুলেই অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি তাণ্ডবে নারী ও শিশুসহ কমপক্ষে 112 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে 71 জনের প্রাণ গেছে গাজা সিটিতে। এবার মানুষের মুখের নড়াচড়া দেখে স্ট্রোক, মস্তিষ্কের রক্তক্ষরণ এবং হার্ট অ্যাটাকের মতো রোগ শনাক্ত করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন অসম্ভবকে সম্ভব করেছে স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিকা।
টেক প্রতিষ্ঠানটি বলছে মানব চেহারায় ফুটে ওঠা 92 ধরনের প্রতিক্রিয়ায় বুঝতে সক্ষম এই প্রযুক্তি, যার মাধ্যমে মুখের সামান্য নড়াচড়া দেখেই শনাক্ত করা যাবে বড় বড় অসুখ। স্ক্যান করা হচ্ছে মানব মস্তিষ্ক, যাচাই করা হচ্ছে স্নায়ুর কোনো আঘাত কিংবা আভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো শারীরিক জটিলতা। আর এই জটিল কাজটি করা হচ্ছে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। বিষণ্ণতা, অবসাদ কিংবা মনের অনাবিল আনন্দ, সকল প্রকার মানসিক অবস্থাও নিমেষে ধরা দেবে এই প্রযুক্তিতে। মানুষের এমন 90টির বেশি আবেগ বুঝতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা কোপার্নিকা। স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিকা বাজারে নিয়ে এসেছে এই প্রযুক্তি। আমাদের লক্ষ্য এআই প্রযুক্তিকে আরো মানবিক করে গড়ে তোলা, যাতে সহানুভূতি, আবেগ কিংবা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মানুষের মনোভাব আরো ভালোভাবে বুঝতে পারে এটি। এই প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে মানব আচরণ এবং শারীরিক পরিবর্তন সংক্রান্ত কমপক্ষে 1300 কোটি ডেটা। মুখমণ্ডলের নানা পরিবর্তনের আলোকে এসব তথ্য যাচাই বাছাই করা হয়, ফলে মস্তিষ্ক, স্নায়ু এবং হৃদযন্ত্রের যে কোনো রোগ শনাক্ত করা যায় সহজেই। যখন কারো স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি থাকে, তখন মানুষ বিশেষ প্রতিক্রিয়া দেখায়। খালি চোখে সব লক্ষণ ধরা পড়ে না। মুখের ক্ষুদ্র নড়াচড়া, চোখের মনির সম্প্রসারণ পর্যবেক্ষণ করে আমাদের প্রযুক্তি, ফলে কয়েক সপ্তাহ আগে এসব অসুস্থতার পূর্বাভাস দিতে পারে এটি। এরই মধ্যে এ উদ্যোগ সাড়া ফেলেছে প্রযুক্তি বিশ্বে। স্বাস্থ্যসেবার পাশাপাশি জননিরাপত্তা ও গেমিংয়েও ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোপার্নিকা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।